কিংবা খুব বেশি ইম্পর্টেন্ট না, এইটা একটু দেখে নিতে পারেন। কোড অফ কন্ডাক্ট জাস্ট শুধু নামগুলো, কম্পিটেন্স, কনফিডেন্সিয়ালিটি হয়তো বা 1-2 নাম্বারের জন্য থাকতে পারে, ইন্টিগ্রিটি অ্যান্ড ক্রেডিবিলিটি হয়তো বা একটু স্ট্যান্ডার্ড, 4টা স্ট্যান্ডার্ডের নাম চাইতে পারে সর্বোচ্চ, আলাদা আলাদা ভেঙে ভেঙে বলবে না ভিতরেরগুলো, আপনি জাস্ট শুধু নামগুলো নিতে পারেন, কম্পিটেন্স কনফিডেন্স। আপনার এছাড়া জেআইটি, জেআইটিটা একটু দেখেন যে জাস্ট ইন টাইমের প্রসেসটা কি, জাস্ট শুধু কনসেপ্ট, এই কনসেপ্টটাই যে প্রথম এই স্লাইডটাতে যে কনসেপ্টটুকু আছে, অর্ডার দেওয়ার সাথে সাথে র ম্যাটেরিয়াল আপনি পেয়ে যান, আপনার কোনো আলাদা কোনো র ম্যাটেরিয়াল হ্যান্ডলিং কোনো কস্ট নাই, মানে এটা হচ্ছে জেআইটি সিস্টেম। আমাদের দেশে জেআইটি নাই, কারণ এগুলো আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি সময় পান বাকিগুলো একটু দেখে নিন, ঠিক আছে স্যার? মেইনলি থিওরি ছিল স্যার, ওগুলো কি লাগবে স্যার? জি, চ্যাপ্টার 2 এন্ড 3 এর যে থিওরিগুলো ছিল স্যার। চ্যাপ্টার, হ্যাঁ, আপনার কাছে যদি বলে যে প্রোডাক্ট কস্ট কি, পিরিয়ড কস্ট কি, ফিক্সড কস্ট কি, ভেরিয়েবল কস্ট কি, মানে ওখান থেকে কনসেপচুয়ালি কোশ্চেন আসবে, আপনি আপনার মতো করে বানায়, যেহেতু অঙ্কগুলো পারেন সুতরাং এখানে তো আপনার ওগুলা আলাদাভাবে করা স্যার থিওরি, স্যার আপনি আপনার মতো করে লিখে দেবেন। স্যার থিওরি কত মার্ক থাকবে স্যার? থিওরি কত থাকবে? 7-8 থাকতে পারে, 6-7 থাকতে পারে 25 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা ইম্পর্টেন্ট ইস্যু, যেটা মিসিং আমাদের রয়ে গেছিল, এটা আমি আপনাদেরকে গতকালকে দিয়েছিলাম, এই স্টেটমেন্টটা আপনাদেরকে দিছি মিসিং ফিগার বের করার জন্য। যদি মিসিং ফিগার ছাড়া আপনি কিভাবে করবেন, এটার জন্য তো আপনাদেরকে ক্লাসের মধ্যে বলছি কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট কিভাবে করবেন, ইনকাম স্টেটমেন্ট কিভাবে করবেন। কিন্তু যদি মিসিং ফিগার থাকে তাহলে আপনি কিভাবে করবেন, এটার জন্য আপনি এই টেবিলটা মুখস্থ করে দেবেন। টেবিলটা কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্ট, যেগুলো আমি বোল্ড করছি। ডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রথম, তারপরে ডাইরেক্ট লেবার, তারপরে ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা যোগ করলে ম্যানুফ্যাকচারিং কস্ট বা কস্ট অফ প্রোডাকশন। এটার সাথে ডাব্লিউআইপি ওপেনিং, ডাব্লিউআইপি ক্লোজিং যোগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, আর এটার সাথে ফিনিশ গুডস ওপেনিং যোগ করলে গুডস অ্যাভেলেবল ফর সেল, আর ফিনিশ গুডস ক্লোজিং বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড। এই কয়টা টার্ম আপনাকে মুখস্থ করে দিতে হবে যদি মিসিং ফিগার থাকে এটা বের করতে চাইলে, বা পুরো স্ট্রাকচারটা আপনাকে একদম মুখস্থ রাখতে হবে, মানে এটা একটা ফর্মুলার মতো, যে আপনি কি প্রথম ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওপেনিং কত, পারচেজ কত, আর ক্লোজিং কত, এটা হচ্ছে ডাইরেক্ট ম্যাটেরিয়াল। আপনার হাতে ওপেনিং ম্যাটেরিয়াল ছিল কত, এই বছরে পারচেজ করছেন কত, আর এই বছরে ব্যবহার করছেন কত, ক্লোজিংটা বিয়োগ দিলেই ব্যবহারটা চলে আসে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার নিয়ে কোনো কথাবার্তা থাকে না, ডাইরেক্ট টাকাই দেওয়া থাকে, এই দুইটা যোগ করলে পাওয়া যায় প্রাইম কস্ট। এরপরে আসে ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে অনেকগুলা খরচ থাকতে পারে, এগুলো সব যোগ করলে হয় টোটাল ম্যানুফ্যাকচার। তার মানে তিনটা, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, এই তিনটা যোগ করলে হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট, টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। এরপরে আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস, ওপেন, বিগিনিং, ক্লোজিং যোগ বিয়োগ করা। ওপেনিংটা অলওয়েজ যোগ, ক্লোজিংটা অলওয়েজ বিয়োগ। তাহলে ওপেনিংটা আমরা যোগ করব, ক্লোজিংটা বিয়োগ দেব, তাহলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। একদম মুখস্থ করবেন, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, পুরো স্ট্রাকচারটা মুখস্থ করবেন, যেভাবেই হোক মুখস্থ করে দেবেন। এটা কি মিসিং ফিগারের ক্ষেত্রে এটাই ফলো করব? হ্যাঁ হ্যাঁ, এটাই সব অঙ্কের ক্ষেত্রে, এটাই, শুধু মিসিং ফিগার না, মানে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট বানানোর সিস্টেমই এটা, আর কিছু না। তারপরে এটার সাথে ফিনিশ গুডস ওপেনিংটা যোগ করলে গুডস অ্যাভেলেবল ফর সেল, আর ফিনিশ গুডস ক্লোজিংটা বিয়োগ করলে কস্ট অফ গুডস সোল্ড। শেষ। এই স্ট্রাকচারটা মনে রাখবেন, একদম পারফেক্টলি মনে রাখবেন। এখন আসেন আমি আপনাদেরকে এটা ইউজ করে আপনি কিভাবে করবেন এটা আপনাদেরকে দেখাই। মিসিং ফিগার কিভাবে আইডেন্টিফাই করবেন আমি দেখাই আপনাদেরকে। একটা দেখাই, মিসিং ফিগারের একটা দেখাই। হ্যাঁ, ধরেন এটা, হ্যাঁ, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, মানে খুব ভালো করে সময় দিয়ে বোঝার চেষ্টা করেন। এটা
ধরেন এই হচ্ছে অঙ্ক, হ্যাঁ, যে আপনাকে এখানে খরচের লিস্টগুলো দিয়ে দিছে, এই যে বিগিনিং আর এন্ডিং ইস্যুগুলো দিছে, র ম্যাটেরিয়াল, বিগিনিং, ওয়ার্কিং প্রসেস, ফিনিশ গুডস দিছে, আর কিছু ইনফরমেশন, কিছু কস্ট আপনাকে দিয়ে দিছে। এখন ফার্স্ট ওয়ান হচ্ছে যে আপনি এই প্রিপেয়ার দ্য কস্ট অফ গুডস স্টেটমেন্ট বানাইতে হবে। বানাইতে হইলে আপনাকে এই মিসিং গুলা ফিল আপ করতে হবে, আর মিসিং গুলা ফিল আপ না করে তো আপনি বানাইতে পারবেন না। তাহলে মিসিং গুলা ফিল আপ আমরা অটো করবো। প্রথমত হচ্ছে যে আমি ধরেন যদি এই অঙ্কটা করতে চাই, তাহলে প্রথম আসেন এটা ক্লোজ করে দিই, হ্যাঁ, পুরা এই টেবিলটা আপনি খেয়াল রাখেন, হ্যাঁ, টেবিলটা যদি খেয়াল রাখেন তাহলে আমি এখানে করি, হ্যাঁ, এখানে করি ডাইরেক্ট ম্যাটেরিয়াল ওপেনিংটা বসান। ওপেনিং কত? এই যে র ম্যাটেরিয়াল ওপেনিং 50,000, ওপেনিং হচ্ছে 50,000। তারপরে কি অ্যাড পারচেজ, বেশি নেই, 50,000। অ্যাড পারচেজ কত? এই দেখেন এখান থেকে পারচেজ নেন, এই যে র ম্যাটেরিয়াল পারচেজ কত? 2,60,000, ধরেন 2,60,000। পুরা টেবিল মুখস্থ করবেন কোনটার পরে কোনটা, 2,60,000। তাহলে আর লেস ক্লোজিং, এই যে লেস ক্লোজিংটা দিলে ম্যাটেরিয়াল ইউজড, লেস ক্লোজিং এটার করলাম না, হ্যাঁ, এটা দরকার নেই, বা এটা চাইলে আপনি যদি পুরো টেবিলটা যদি মুখস্থ করতে চান, মনে রাখতে চান, তাহলে আমি এটা করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ম্যাটেরিয়াল, এটা এখানে বসান। তাহলে এটা কি এই দুটো যোগ করলে, এই দুটো যোগ করেন, এই দুটো যোগ করলে আপনার দেন আচ্ছা 3,10,000 কত আসে? 3,10,000 লেস ক্লোজিং ম্যাটেরিয়াল। ক্লোজিং ম্যাটেরিয়াল কত আছে? ম্যাটেরিয়াল ইনভেন্টরি একই, র ম্যাটেরিয়াল ক্লোজিং আছে 40,000, এই যে ওপেনিং ক্লোজিং এখান থেকে 40,000, তাহলে বাদ দেন 40,000। এটা যদি বাদ দেই তাহলে কি থাকে? র ম্যাটেরিয়াল ইউজড, র ম্যাটেরিয়াল ইউজড, তাহলে র ম্যাটেরিয়াল ইউজড কত? এটা মাইনাস এটা 2,70,000 গেল র ম্যাটেরিয়াল। এখন আসেন ডাইরেক্ট লেবার, যেটা নাই জিরো বসাই দেন, আপনি টেবিল মুখস্থ রাখেন। যদি লেবার না থাকে আমি এখানে জিরো বসাবো, যদি থাকে আমি বসাবো। লেবার খুঁজেন, এই যে দেখেন ডাইরেক্ট লেবার নাই, মিসিং আছে। মানে যদি একবারে নাই থাকে তাহলে জিরো, যদি ইন্টারোগেটিভ চিহ্ন দেয় তার মানে এখানে ফিগার আছে, আমাকে বের করতে হবে ফিগার। তাহলে আপাতত ধরেন এটা আমি জানি না, এটা আমি কি করবো? ড্যাশ রাখলাম, হ্যাঁ, এটা আমাকে বের করতে হবে, এটা আমি জানি না, ড্যাশ তো যাবে না, আপাতত জিরো দিই, হ্যাঁ। জিরো মানে হচ্ছে এখানে আমাকে ফিগার আনতে হবে, মানে কি আনবো সেটা আমি জানি না, হ্যাঁ। এক্সাম হলে কি আমরা পেন্সিল দিয়ে জিরো দিয়ে দিব নাকি খালি রাখবো? কিছু একটা তো করা লাগবে। আপনি আপাতত খালি রাখেন, ধরেন আমি খালি রাখলাম, হ্যাঁ, ধরেন খালি রাখেন। তাহলে এরপরে কি আসে? প্রাইম কস্ট। স্যার এটা যদি একেবারে কিছু না থাকে তাহলে এটার মানটাই জিরো, যদি মানে কোনো চিহ্ন না থাকে। হ্যাঁ, কিন্তু এটা তো জিরো না, এখানে তো ফিগার আছে, যেহেতু আপনার কাছে জি স্যার, এটা বের করতে হবে, ফিগার এটা বের করতে হবে। এখন এখানের মান, এখন আমি জিরো না থাকলে আমি বুঝতে পারবো না যে কোনটা মিসিং, এখানে একটা মান আমাকে দিতে হবে, বুঝছেন? সেটা এখন বোঝার জন্য জিরো দিই, বোঝার জন্য একটা জিরো দিই, জিরো মানে হচ্ছে মিসিং, হ্যাঁ, একটা জিরো দিলাম। এখন বলেন ডাইরেক্ট লেবার আমি জানি না, ডাইরেক্ট ম্যাটেরিয়াল জানি, এখন বলেন প্রাইম কস্ট কি জানি?
নো স্যার। প্রাইম কস্ট জানি? স্যার না স্যার। জানি না, রাখলাম জিরো। জিরো মানে আমি জানি না, গেল প্রাইম কস্ট। এরপরে কি আসেন? ফ্যাক্টরি ওভারহেড। বসান ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। এখন ফ্যাক্টরি ওভারহেড কি কি আছে অঙ্কের মধ্যে থেকে খুঁজেন। ফ্যাক্টরির ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়া ফ্যাক্টরি যা আছে সব বসাইবেন। স্যার ইন্স্যুরেন্স আছে স্যার, রেন্ট ফ্যাক্টরি আছে, হ্যাঁ, আমি ইউটিলিটি বলি যে ফ্যাক্টরিতে ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং লেবার ছাড়া ফ্যাক্টরি যা আছে সব বসাইবেন, বাট হেড অফিসের কোনো খরচ বসাইবেন না। যেমন অ্যাডভার্টাইজিং, এটা যাবে না, কারণ এটা হেড অফিসের। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, যেটা ফ্যাক্টরি লেখা আছে, ইন্স্যুরেন্স কত? ৮,০০০। বসান ইন্স্যুরেন্স ৮,০০০ এখানে দিই। হ্যাঁ, ডিরেক্ট ইন্স্যুরেন্স লিখে ফেলেন। ৮,০০০। তারপরে কি আছে? ডেপ্রিসিয়েশন, সেলস ইকুইপমেন্ট, এটা হেড অফিসের। র্যান্ড ফ্যাক্টরি জি স্যার, এটা আছে স্যার। ৯০,০০০, দেন ৯০,০০০। র্যান্ড ফ্যাক্টরি ৯০,০০০। তারপরে কি আছে? ইউটিলিটি ফ্যাক্টরি ইউটিলিটি স্যার 52। ইউটিলিটি ফ্যাক্টরি কত? 62। 52 স্যার 52। 52, ওকে। তারপরে 52 সেলস কমিশন, এটা হেড অফিসের। ক্লিনিং সাপ্লাইজ ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরি মানেই হচ্ছে ফ্যাক্টরি, ৬,০০০। তাহলে ক্লিনিং সাপ্লাইজ। ক্লিনিং সাপ্লাইজ কত? ৬,০০০। তারপরে ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি ইকুইপমেন্ট ১,১০,০০০। বসান ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট মেইনটেনেন্স ফ্যাক্টরি ইকুইপমেন্ট ১,১০,০০০। তারপরে স্যার কি আছে দেখেন? মেইনটেনেন্স ফ্যাক্টরি। সেলিং অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা আসবে না। মেইনটেনেন্স ফ্যাক্টরি ৭৪,০০০। মেইনটেনেন্স ফ্যাক্টরি ৭৪,০০০। ৭৪,০০০। তারপরে কি আছে? ডাইরেক্ট লেবার চলে গেছে, আগেই বসাইছি। ম্যাটেরিয়াল পারচেজ আগে চলে গেছে। ডাইরেক্ট লেবার আমি জানতাম না, এটা জিরো রাখছি। পারচেজ অফ র মেটেরিয়াল আগে চলে গেছে। আমরা সব খরচ শেষ। এখন আসেন এখানে, তাহলে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত? টোটাল ফ্যাক্টরি ওভারহেড, টোটাল ফ্যাক্টরি ওভারহেড কত? স্যার এখানে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট দিলেও সেম হইতো না স্যার? না না, ম্যানুফ্যাকচারিং কস্ট তো এই তিনটার যোগফল। এটা তো শুধু ফ্যাক্টরি ওভারহেড। ও আচ্ছা, শুধু ফ্যাক্টরি ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে পারতেন, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বলতে পারতেন। ঠিক আছে? তাহলে কত? ৩,৪০,০০০। এখন আসেন এরপরে কি? টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে দিই ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট কি? আপনার ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, তিনটার যোগফল না? তিনটার যোগফল তো? জি স্যার। এই যে এটা মানে কি? এটা তো এইটা আর এইটা তিনটার যোগফল না? তার মানে এখন দেখেন, ম্যাটেরিয়াল জানি, লেবার জানি না। এইটা এবং এইটাই তিনটার যোগফল হবে এটা। তার মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড কি জানি? জানি না স্যার। জানি না, কারণ কি? লেবার তো জানি না। জি স্যার। আমি ডাইরেক্ট ম্যাটেরিয়াল জানি, লেবার জানি না, ওভারহেড জানি। তাই ম্যানুফ্যাকচারিং ওভারহেড টোটাল কত জানি? নো স্যার। জানি না তো। নো স্যার। জিরো রাখলাম, জিরো। এবার আসেন অ্যাড করেন ডাব্লিউআইপি বিগিনিং। অ্যাড ডাব্লিউআইপি বিগিনিং। ডাব্লিউআইপি বিগিনিং কত? এই যে ওয়ার্কিং প্রসেস, বিগিনিংটা জানি না। বিগিনিং জানি না, তাহলে বিগিনিং
জিরো নেন, বিগিনিং জিরো, বিগিনিং জিরো। আর লেস ক্লোজিং 33,000 ডাব্লিউআইপি কত? 33,000 স্যার। এটা আছে 33,000, ঠিক আছে। আচ্ছা এরপরে কি? তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এটা থাকলে আমি কি পাইতাম? কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এখন বলেন কস্ট অফ গুডস এই ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে যে এটার সাথে এটা যোগ এটা বিয়োগ করলে আমি পাইতাম এটা। এখন এটা কি আমি জানি? না স্যার। জানি না। আচ্ছা এরপরে আসেন অ্যাড ফিনিশ গুডস ওপেনিং। ফিনিশ গুডস ওপেনিং, ফিনিশ গুডস ওপেনিং কত? 30,000 তাহলে 30,000, 30,000। তাহলে এটা যদি অ্যাড ফিনিশ গুডস ওপেনিং দিলে গুডস अवेलेबल ফর সেল বসান, গুডস अवेलेबल ফর সেল আমি জানি? না স্যার। না স্যার। কারণ এটা তো জানি না, এটা জানি। এই দুইটা যোগ করলে এটা হবে, কিন্তু এটা আমি জানি না। আর লেস করেন, স্যার নাই স্যার, লেস ওর মান দেবেন। লেস ক্লোজিং, ক্লোজিং কত? ক্লোজিং জানি না, ক্লোজিং জিরো। তাহলে কস্ট অফ গুডস সোল্ড 0 এটা জানি না, এটা জিরো। আর এটাও জানি না, এটা জিরো। ঠিক আছে, অঙ্কটা বুঝছেন তো? এবার আসেন কিছু কিছু জিনিস দেয়া আছে অঙ্কের মধ্যে। দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট 6,75,000, ম্যানুফ্যাকচারিং কস্ট 6,75,000। দেখেন আসেন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট এটা দেয়া আছে 6,75,000। আমি কিন্তু ডুপ্লিকেট বুঝাইতে পারবো না, কারণ এই যে আমি জিরো গুলা কিন্তু ভরে দিতেছি এখন। সুতরাং আপনি পরে যদি বলেন যে আমি বুঝি নাই, তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু। জি। আচ্ছা এক কাজ করি, এটা কপি করি, কপি করে এটা রেখে দিই। আপনি তো অঙ্ক থেকে আগে এটা ফিল আপ করবেন। আরেক জায়গায় রাখি, স্যার এক্সেল ফাইলটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন স্যার। আরেক জায়গায় রাখলাম। হ্যাঁ এবার আসেন, এখন আমি যেগুলা জানি না এগুলা জিরো রাখলাম, আর যেগুলা ক্যালকুলেশন করেও জানি না কারণ ওইগুলাকেও জিরো রেখে দিছি। কারণ হচ্ছে যে যেহেতু এগুলা মিসিং ছিল রেখে দিলাম। এখন দেখেন দেওয়া আছে কোনটা কোনটা, সেটা বসাইলে আপনি মিসিং গুলো এমনি পেয়ে যাবেন। দেখেন টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 6,75,000, এটা দেয়া আছে। তাহলে 6,75,000 যদি ম্যানুফ্যাকচারিং কস্ট, এটা দেয়া আছে, এটা দেয়া আছে 6,75,000, 6,75,000। এবার এটার থেকে একটু পিছনে যান, দেখেন এটা পাইছিলাম কি করে? এই ফ্যাক্টরি ওভারহেড, ম্যাটেরিয়াল আর লেবার তিনটা যোগ করে, এটা না? বলেন। জি স্যার, এখন ওই দুইটা বিয়োগ করে দিলে মনে হয় লেবার বাইরে যাবে। হ্যাঁ এখন বলেন, তাহলে আমি দুইটা জানি, ফ্যাক্টরি ওভারহেড জানি, ম্যাটেরিয়াল জানি, তাহলে লেবার কত হবে? লেবার কত হবে? এই টোটালটা থেকে স্যার দুইটা যোগ মাইনাস করে দেন, মাইনাস হবে স্যার। এটা মাইনাস করে দেন আর এটা মাইনাস করে দেন। দেখেন 65,000। লেবার কত? 65,000। ওকে, যদি লেবার 65,000 হয়, আমি জানি যে প্রাইম কস্ট হচ্ছে এই দুইটার যোগফল। প্রাইম কস্ট কি? এই দুইটার ম্যাটেরিয়াল এবং লেবারের যোগফল প্রাইম কস্ট না? তাহলে এটা কত হবে? এই দুটো যোগ করে দেন। 2,35,000, 3,35,000। কত আসে এই দুটো যোগ করলে? 3,35,000। দেখেন মিসিং একটা পেয়ে গেছি, এটা ছিল প্রথম মিসিং, একটা মিসিং পেয়ে গেলাম। ঠিক আছে, বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? জি স্যার। আপনি এই স্ট্রাকচারটা মুখস্থ করবেন, পরীক্ষার মধ্যে অঙ্কের মধ্যে গিয়ে এই স্ট্রাকচার লেখা শুরু করে দিবেন। কারণ এইখানে তো ফ্যাক্টরি ওভারহেড অনেক আইটেম থাকতে পারে, জায়গা রাখেন যাতে আপনি করতে পারেন। মানে এইভাবে আপনি এই স্ট্রাকচারটা সাজাইবেন। যেগুলা মিসিং রাখেন, পেন্সিল দিয়ে আপনি এখানে ব্ল্যাঙ্ক করে রাখেন, অসুবিধা নেই, যাতে ব্যাক ক্যালকুলেশন করে আপনি আসতে পারেন। তার মানে দেখেন আমাদের এই পর্যন্ত মিসিং যা ছিল কমপ্লিট। আচ্ছা এবার আসেন, এরপরে দেখেন আর কি দেওয়া আছে। আচ্ছা এটা যদি পাই, তাহলে এখানে কিছু করার আছে কিনা দেখেন। ম্যানুফ্যাকচারিং ওপেনিং জানি না, ক্লোজিং আছে, আবার এটা জানি না। এখন দেখেন আরেকটা কি কি দেয়া আছে, ফিগারগুলো বসান। দেখেন গুডস अवेलेबल ফর সেল 7,20,000,
এটা দেয়া আছে গুডস अवेलेबल ফর সেল 7,20,000 আর কস্ট অফ গুডস সোল্ড দেয়া আছে 6,35,000 কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 6,35,000 লাস্টেরটা এটা দেওয়া আছে এটা 6,35,000 এটা বসাইলাম 6,35,000 আরেকটা কি দেয়া আছে গুডস अवेलेबल ফর সেল 7,20,000 গুডস अवेलेबल এটা দেয়া আছে গুডস अवेलेबल ফর সেল এটা দেয়া আছে 7,20,000 এবার মিসিং গুলা করেন বলেন গুডস अवेलेबल ফর সেল এটার সাথে এটা বিয়োগ করে পাইতাম এইটা তাইলে এখন এটা কত হবে এটা থেকে এটা কত হবে বলেন ক্যালকুলেশন ব্যাক ক্যালকুলেশন করে আসেন এটা থেকে এটা বিয়োগ করলে পাইতাম এইটা তাহলে এটা কত বলেন কি করব এখন স্যার 85,000 85,000 তো বুঝলাম আপনি পাইলেন কিভাবে সেটা বলেন স্যার 7,20,000 7 লাখ থেকে স্যার 6,35,000 স্যার মাইনাস মাইনাস করে দিবেন ইয়েস আচ্ছা একটু ওয়েট করেন হ্যাঁ হ্যাঁ জোয়া ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওটা আপনার ইচ্ছা তাহলে আমার আর ইয়ার দরকার কি আপনি ওই একই 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 সাউথ স্টেটটা একই হ্যাঁ সেম সেম আচ্ছা আপনি আপনি এসে আমাকে ফোন দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা নামাজের টাইম ছাড়া আর কি একটা সময় নামাজ তো এর আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা এখন আসেন এখানে ওকে এখন তার মানে কি বললেন যেহেতু আমি এইটা জানি আবার এটা জানি এটা থেকে এটা বিয়োগ করলে এটা হয় তার মানে এটা কত হবে এটা থেকে যদি আপনি এটা বিয়োগ করে দেন তাহলে চলে আসবে দেখেন এবার এই দুইটা যোগ করলে দেখেন 6,35,000 সরি এটা থেকে এটা বিয়োগ করে দেখেন 6,35,000 ঠিক আছে বুঝছেন এই পর্যন্ত জি স্যার আচ্ছা তার মানে এটা একটা মিসিং ফিগার ছিল এটা একটা মিসিং ফিগার ছিল আচ্ছা এখন আসেন এটা পাইলাম ফিনিশ গুডস পাইলাম এখন আসেন কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এটাতে আসেন এখন এটাতে যদি আসি তাহলে দেখেন কস্ট অফ গুডস अवेलेबल ফর সেল এইটা থেকে এইটা যোগ করলে হয় এটা কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড এটার সাথে এইটা যোগ করলে হয় এটা তাহলে এটা কত কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড কত হবে এই দুইটা যোগ করলে হয় এটা এই যে এটা আছে না হ্যাঁ এই যে কস্ট অফ গুডস মাইনাস করে দিব এটার সাথে যোগ করলে এটা হয় তার মানে এইটা হবে কত হবে বলেন 6,90,000 প্লাস এটা কত হয় 7,50,000 তার মানে
কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অঙ্কের মধ্যে এটা কি ব্ল্যাঙ্ক স্যার আবার রাখছিল? একটু স্যার আবার একটু বুঝি স্যার বুঝি নাই স্যার। স্যার এটা মনে হয় ভুল হয়েছে স্যার আপনার স্যার স্যার এটা বিয়োগ হবে তো স্যার। এটা 42,000 হওয়ার কথা না? আচ্ছা 7 এইটা এবং স্যার, এটা আপনার যোগ সাথে- করলে হয় এটা, তার মানে এটা বিয়োগ করলে হবে এটা। জি ঠিক আছে? স্যার। তার মানে এটা আপনি এটা মাইনাস এটা দেখেন কত হয় 6,90,000। এখন দেখেন এই 6,90,000 আর এটা যোগ করলে এটা, এই দুইটা যোগ করলে হয় এটা। ঠিক আছে? আচ্ছা এখন আসেন এই যে ম্যানুফ্যাকচারিং কস্ট তো আমি জানি, এটার সাথে ওপেনিং যোগ করব আর ক্লোজিং বিয়োগ করলে হয় এটা। ওপেনিং যোগ করব আর ক্লোজিং বিয়োগ করলে হয় এটা, তাহলে এটা কত? সেম স্যার, বিয়োগ করলে আবার পাবো স্যার। বলেন এটা থেকে কি কি বিয়োগ করব? স্যার লেস বিয়োগ করলে আমরা কেন? অ্যাড খুব ভালো লেসটা প্লাস করতে হবে। এটার সাথে স্যার 6,90,000 সাথে 6,75,000 বিয়োগ দিতে হবে আছে। এটা বিয়োগ করবেন, এটার থেকে এটা বিয়োগ না, প্রথম এটা এটা আপনি এটা দেখেন, এটা বসাইলাম আর এটা বিয়োগ করেন, এটা বিয়োগ করেন, এটা বিয়োগ করলে কত হয়? এটা মাইনাস এটা 6,42,000, এটা থেকে এটা বিয়োগ করলে 6,42,000, এখানে আছে কত? এখন কত যোগ করলে 6,90,000 হয়? 6,42,000 এর সাথে কত যোগ করলে 690 হয়? এটা কি 48,000 হ্যাঁ 48,000 690 কপি হয় না, 690 কত যোগ করলে 6,42,000 এর সাথে কত যোগ করলে 690 হয়? 50,000 নাকি কত? 48,000 48,000। তার মানে এখানে কত হবে? 48,000। তার মানে এটার সাথে এটা যোগ করেন আর এটা বিয়োগ করেন, দেখেন 690। তার মানে এটা একটা মিসিং ছিল 48,000। এই তো তিনটা মিসিং ছিল, তিনটা মিসিং বেরিয়ে গেল। কটা মিসিং? এই যে একটা মিসিং, এই দুটা মিসিং, এই তিনটা মিসিং, শেষ। বলেন এটা কি কি বুঝছেন এবার? মিসিং ফিগার কিভাবে বের করবেন বুঝছেন? স্যার এটা বুঝছি স্যার, কিন্তু ওই যে কোনটা যোগ করে বিয়োগ করবো আর বিয়োগ করে যোগ করব এই জায়গাটাতে স্যার এটা এখন আপনার মতো আপনার টেকনিক আপনি আবিষ্কার করে নেন যে এটা এটা যোগ করলে এটা হয়, একটা মিসিং থাকলে কিভাবে বের করবেন, কোনটা যোগ করবেন কোনটা বিয়োগ করবেন। ঠিক আছে না? স্যার মিসিং ভ্যালু দিয়ে আসার পসিবিলিটি কি বেশি স্যার? কেন আপনার কাছে এটা খুব কঠিন লাগতেছে? না স্যার, মানে একটু টাইম কম হলে স্যার একটু মাথা ঘুরে যেতে পারে সেটা। না না, এমন আমি পারবো না স্যার। কস্ট অফ গুডস সোল্ড দুই ভাবে আসতে পারে, একটা হচ্ছে মিসিং ফিগার দিয়ে, একটা হচ্ছে মিসিং ফিগার ছাড়া। ধরেন মিসিং ফিগার ছাড়া হলে কি হবে? এখানে টাকা দিয়ে দিবে, এখানেও টাকা দিয়ে দিবে, এখানে টাকা দিয়ে দিবে, সব টাকাই তো আপনি জানেন। এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হচ্ছে এই যে আমি যে টেবিল দিছি, এই টেবিলের মধ্যে টাকাগুলো বসায় বসায় বের করে দিয়ে দিবেন, শেষ। কত সোজা না? আরেকটা হচ্ছে কিছু যদি মিসিং দিয়ে দেয়, যদি মিসিং দেয় তাহলে আপনি পুরা সিস্টেমটা এইভাবেই করবেন, মিসিং মিসিং জায়গাতে 0 0 বসায় করবেন। তারপরে যেগুলো কিছু কিছু ইনফরমেশন দেওয়া থাকবে যে এইগুলা, তখন যদি আপনার এটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়, এটা দিয়ে দেয়, মিসিং না থাকে, তখন আপনাকে আবার এইগুলা দিবে না, কারণ এগুলো আপনাকে বের করতে হবে। তখন বলবে যে এগুলো বের করেন, কারণ মিসিং তো নাই। তাহলে এগুলা ইউজ করে তখন আপনি কস্ট অফ ম্যানুফ্যাকচারিং কস্ট বের করবেন, গুডস अवेलेबल ফর সেল বের করবেন, কস্ট অফ গুডস কত এটা বের করবেন। যদি মিসিং না থাকে এগুলা বের করবেন, যদি মিসিং থাকে তাহলে আবার এইগুলো আপনাকে দিয়ে দিবে, কিছু কিছু জিনিস আপনাকে দিয়ে দিবে। যদি মিসিং থাকে তাহলে আপনি পুরো টেবিলটা সাজাবেন, মিসিং গুলাকে হাইলাইট করে রাখবেন, তারপরে যেগুলো দেয়া আছে এগুলো একটা একটা করে বসাবেন, বসায় বসায় দেখবেন ব্যাক ক্যালকুলেশন করে কোনটা কোনটা মিলে। এইভাবে আপনাকে মিলাই ফেলতে হবে এই দুইটা সিস্টেম। বাট যেই সিস্টেমই করেন আপনাকে এই টেবিলটা মনে রাখতে হবে। বারবার বলতেছি, এই টেবিল মনে না থাকলে আপনি কিন্তু সব এলোমেলো করে ফেলবেন। পরীক্ষার মধ্যে এখান থেকে অঙ্ক আসবেই আসবে। এখন কোন সিস্টেমে আসবে এটাই পরীক্ষা।
আচ্ছা, এটা তো গেল আপনার সিওজিএস। হ্যাঁ, সিওজিএস। তাহলে সিওজিএস যদি এটা হয়, কস্ট অফ গুডস সোল্ড হয়। আচ্ছা, এটার সলিউশন তো ছিল না, এই যে দেখেন সলিউশন কত আমরা যে করলাম 6,90,000, আর এখানে আমাদের কত ছিল, কস্ট অফ গুডস সোল্ড 6,35,000। ও না, এই যে 6,35,000, একদম 6,35,000 পর্যন্ত। এই অঙ্কের মধ্যে বলছিল কি, এই অঙ্কের মধ্যে বলছে আপনাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বের করতে, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বের করতে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড বের করতে, তারপরে কস্ট অফ গুডস সোল্ড বের করতে। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড মানে এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারড কই দেখেন, এই যে এটাই ম্যানুফ্যাকচারিং কস্ট না, এই যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার এটা বের করতে বলছে আপনাকে প্রথম। তাহলে অঙ্কটা প্রথম এখান থেকে এই পর্যন্ত কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। দেখেন আপনাকে কি করতে বলছে, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করেন আর কস্ট অফ গুডস সোল্ড বের করেন। তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার মানে এই পর্যন্ত, তাহলে প্রথম অঙ্কটা এই পর্যন্ত করছে, এই পর্যন্ত। তারপরে বলছে কস্ট অফ গুডস সোল্ড বের করতে, পরে এই অংশটা যোগ করে দিয়েছে এই সলিউশনের মধ্যে। এই জন্য সলিউশনটা এরকম যে দেখেন প্রথম ম্যানুফ্যাকচার পর্যন্ত করছে, তারপরে ওপেনিং ক্লোজিং যোগ করে 6,35,000 সেকেন্ড রিকোয়ারমেন্ট আলাদা করছে। আপনার কিছু দরকার নেই, আপনি পুরো অঙ্কটা এখানে করবেন, এটা করে এখানে লিখবেন রিকোয়ারমেন্ট এ, আর এটা লিখবেন রিকোয়ারমেন্ট বি। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, রিকোয়ারমেন্ট বি, আপনি এইভাবে লিখবেন। তাহলে আপনার এক টেবিলে আপনার দুইটা অ্যান্সার হয়ে গেল, শেষ। আর 3 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছে, assume that the dollar amount given। আচ্ছা, এখানে তো ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলা না, আমরা ইনকাম স্টেটমেন্টটা দেখি। হ্যাঁ, দেখেন কিভাবে ইনকাম স্টেটমেন্ট করবেন। ইনকাম স্টেটমেন্টটা নিচে করি। হ্যাঁ, ইনকাম স্টেটমেন্ট, এখন আসেন যদি ইনকাম স্টেটমেন্ট করি, তাহলে প্রথম হচ্ছে সেলস। হ্যাঁ, প্রথম হচ্ছে সেলস বসাইবেন। ধরেন এই অঙ্কের মধ্যে সেলস দেওয়া নাই, যদি আপনাকে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বলে তাহলে কিন্তু সেলস দেওয়া থাকবে। যেহেতু এই অঙ্কের মধ্যে ইনকাম স্টেটমেন্ট চায় নাই, এই কারণে এখানে সেলস দেয় নাই। ধরেন অঙ্কের মধ্যে এখানে সেলস দেওয়া আছে, যেমন আগের অঙ্কে, প্রপার ইনকাম স্টেটমেন্ট করি স্যার, অন্যটা প্রশ্ন দেখা যেমন আগের অঙ্কের মধ্যে সেলস দেয়া আছে, এরকম সেলস দেয়া থাকবে। হ্যাঁ, বলেন কি বললেন স্যার? বললাম যে আমরা নতুন একটা প্রশ্ন দিয়ে ইনকাম স্টেটমেন্টটা করি স্যার। ওটা অনেক সময় লাগবে। তো স্যার এটা দিয়েই করি, কারণ একটা কোশ্চেনের উপরে দুইটা দিতে হবে। ধরেন আপনার এই অঙ্কের মধ্যে সেলস, এখানে আরেকটা কলামের মধ্যে বললো সেলস 5 লাখ টাকা ফর এক্সাম্পল, তাহলে আমরা এখানে বসাবো সেলস 5 লাখ লেস ইয়েস কস্ট অফ গুডস সোল্ড কত, এটা না 6,35,000, 6,35,000, এটা হচ্ছে গ্রস প্রফিট, জিপি সংক্ষেপে বলে জিপি। জিপি কত, এটা একটা কাজ করি, এটা বাড়াই দিই। হ্যাঁ, 10 লাখ করে দিই। ধরেন সেলস 10 লাখ, তাহলে কস্ট অফ গুডস 6,35,000, তাহলে জিপি কত, এটা মাইনাস এটা কত, 3,35,000 মাইনাস লেস এক্সপেন্স। এক্সপেন্স কি এক্সপেন্স আছে, এবার আপনি আসেন এখানে আমরা যেই খরচগুলো নেই হেড অফিসের মনে করে ওই খরচগুলো নেবেন। যেমন ইন অ্যাডভার্টাইজিংটা নেই 2,15,000, এখানে লিখবেন অ্যাডভার্টাইজিং 2,15,000। তারপরে কি আছে, এটা গেছে, সেলস ইকুইপমেন্টটা যায় না, ডেপ্রিসিয়েশন 40,000 সেলস ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন সেলস ইকুইপমেন্ট
স্যার এক কথা এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট গুলা মাইনাস করবো তাই না? হ্যাঁ 40,000। তারপরে কি কি খরচ আছে যেটা আমরা আগে নেই ইকুইপমেন্ট বা ল্যান্ড বিল্ডিং ফ্যাক্টরি গেছে, ইউটিলিটি ফ্যাক্টরি গেছে, সেলস কমিশন এটা নেই 35,000। এখানে দেন সেলস কমিশন 35,000। তারপরে দেন সেলস কমিশন গেছে, এটা ফ্যাক্টরি গেছে সেলিং অ্যাডমিন স্যালারি 85,000। সেলস অ্যাডমিন স্যালারি 85,000। তারপরে ফ্যাক্টরি গেছে, ডাইরেক্ট গেছে, শেষ, আর কিছু নেই। তার মানে টোটাল খরচ আপনার কত? টোটাল এক্সপেন্স, হ্যাঁ টোটাল এক্সপেন্স কত? এই কটা যোগ করে 3,75,000। তাহলে নেট প্রফিট কত? আপনার গ্রস প্রফিট 3,65,000 আর খরচ আছে 3,75,000। তাহলে প্রফিট কত? এটা থেকে মাইনাস এটা এক্সপেন্স বাদ দেন, 10,000 টাকা লস। তার মানে নেট প্রফিট মাইনাস মানে লস, শেষ। এটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, এইভাবে করে দিবেন, আর কিছু না। স্যার কোনটা মাইনাস করলেন জানি স্যার? এই খরচ, এই যে কস্ট অফ গুডস সোল্ডটা সেলস থেকে শুধু বাদ দিয়ে গ্রস প্রফিট, যেটা এই অঙ্কের মধ্যে করবেন, এটা তো আপনি করবেনই, মানে কস্ট অফ গুডস সোল্ডটা এখানে বাদ দিয়ে গ্রস প্রফিট। তারপরে এই টেবিলের মধ্যে যে খরচগুলো আমরা এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে নেই এখানে এই যে এগুলোর মধ্যে আসে না, যে খরচগুলো আসে না সেগুলো আমরা খরচগুলো নিয়ে নেব। যেমন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নেই, তারপরে সেলস ইকুইপমেন্ট নেই, হেড অফিসের সেলস কমিশন নেই, এগুলো সব হেড অফিসের খরচ। সেলিং এন্ড অ্যাডমিন স্যালারি এগুলো হেড অফিসের খরচ, এগুলো নেই। স্যার ট্রেডিশনাল ফরম্যাটের মতোই না স্যার ইনকাম স্টেটমেন্টটা? হ্যাঁ ট্রেডিশনাল ফরম্যাটে হবে। এইভাবে শেষ। এই তো ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে বললে আপনি এইভাবে। আর নেট প্রফিটটা কি মাইনাস করছেন স্যার? আরেকবার একটু বলবেন নেট প্রফিটটা। এটা নেট লস আর কি, নেট লস। এটা নেট লস আর কি, লস হইছে আর কি। ধরেন এখানে 11 লাখ করে দিলেই তো হয়ে যাবে, বুঝছেন না? এখানে ধরেন সেলস 11 লাখ করলে প্রফিট চলে আসবে 90,000, প্রফিট হয়ে গেছে। আর এমনিতে লস ছিল, মানে আপনি সেলস থেকে এই যে কস্ট অফ গুডস সোল্ডটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে থাকে গ্রস প্রফিট, তারপরে বাকি খরচগুলো নিয়ে আসবেন, যে খরচগুলো আপনি বাদ দেন নাই আগে, এই খরচগুলোর যোগফল, এটা থেকে এটা বাদ দিয়ে দিবেন, প্রফিট শেষ। বুঝছেন? হ্যাঁ এক্সামে কি স্যার এগুলা এখন আসেন করে লিখতে হবে? হ্যাঁ খাতার মধ্যে করবেন এগুলো। আচ্ছা এবার আসেন এখানে 2 নাম্বার রিকোয়ারমেন্টে কি বলছিল? 1 নাম্বার রিকোয়ারমেন্ট গেল এটা, হ্যাঁ প্রিপেয়ার দ্য শিডিউল অফ কস্ট অফ গুডস সোল্ড, ওই যে সেকশনটা করতে বলছে করলাম। সেকেন্ড, assume that the dollar amount given above are for the equipment of 30,000 unit producing the during the year। বলতেছে এইখানে যে খরচগুলো আছে, যে হিসাবটা করছে, এটা 30,000 ইউনিটের জন্য করছে। এখানে খরচগুলো সব 30,000 ইউনিটের জন্য দেয়া আছে। ধরেন এই খরচগুলো 30,000 ইউনিটের জন্য দেয়া আছে। এই যে বলছে যে উপরে যে খরচগুলো আছে সবগুলা খরচ 30,000 ইউনিটের জন্য দেয়া আছে। তাহলে কম্পিউট দ্য এভারেজ কস্ট পার ইউনিট অফ ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতেছে। তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট কস্ট কত? ডাইরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট কস্ট কত? যদি 30,000 ইউনিটের জন্য হয়, দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা? এই যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কত টাকা? 2,70,000। তাহলে এটা কত হাজার ইউনিটের জন্য? 30,000। 30,000। তাহলে পার ইউনিট কত? স্যার এটা দিয়ে 30,000 ভাগ। হ্যাঁ এখন পার ইউনিট আপনি এটা হচ্ছে এইটা ভাগ 30,000, তাহলে পার ইউনিট হচ্ছে 9। এটা হচ্ছে সি নাম্বার রিকোয়ারমেন্ট, হ্যাঁ রিকোয়ারমেন্ট সি। তাহলে পার ইউনিট কত? 9। আপনি তো পরীক্ষার মধ্যে তো এইভাবে করবেন না, আপনি লিখবেন রিকোয়ারমেন্ট সি দিয়ে লিখবেন যে র ম্যাটেরিয়াল 2,70,000 ডিভাইডেড বাই 30,000, পার ইউনিট 9 টাকা, শেষ। আচ্ছা এরপরে অঙ্কের মধ্যে কি বলছিল? and compute the average cost per unit for rent on the factory building। ফ্যাক্টরি বিল্ডিং এর রেন্ট, আপনি ফ্যাক্টরি বিল্ডিং এর রেন্ট কত?
এই যে র্যান্ট ফ্যাক্টরি বিল্ডিং এর কত 90,000, যদি 90,000 হয় এটা 30,000 ইউনিটের জন্য, তাহলে পার ইউনিট কত হবে? যদি 30,000 এর জন্য 90,000 হয় তাহলে পার ইউনিট স্যার 90 দিয়ে 30 কে ভাগ ডিভাইডেড বাই 30,000, এটা কত 3 টাকা। তাহলে এটাও রিকোয়ারমেন্ট সি, রিকোয়ারমেন্ট সি এর দুইটা বলছে, তাহলে রিকোয়ারমেন্ট সি পার ইউনিট ম্যাটেরিয়াল কত, পার ইউনিট ফ্যাক্টরি র্যান্ট কত, গেল 3 টাকা। তারপরে আপনাকে এই যে সলিউশন যদি দেখেন, এই যে দেখেন 9 টাকা, এই যে দেখেন 3 টাকা, এই তো। আচ্ছা, তারপরে পরেরটার মধ্যে কি বলছে, এজিউম দ্যাট ইন দ্য ফলোইং ইয়ার, ধরেন সামনের বছরে 50,000 ইউনিট প্রডিউস করবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট পার ইউনিট? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ কস্ট পার ইউনিট অ্যান্ড টোটাল কস্ট উড ইউ এক্সপেক্ট টু বি ইনকার্ড ফর ডাইরেক্ট ম্যাটেরিয়াল? তাহলে ডাইরেক্ট ম্যাটেরিয়ালের খরচ ধরেন আগামী বছর যদি 50,000 ইউনিট প্রডিউস করেন, তাহলে ম্যাটেরিয়াল কস্ট কত পড়বে? আপনি জানেন যে ম্যাটেরিয়াল কস্ট কত পার ইউনিট, কত ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট কত? 9 টাকা স্যার। 9 টাকা। তাহলে যদি আপনি 50,000 ইউনিটের জন্য করেন, 50,000 ইউনিটের জন্য আগামী বছর যদি 50,000 বানান, তাহলে ম্যাটেরিয়াল লাগবে কত? 50,000 ইনটু পার ইউনিট কত? 9 9 তাহলে ম্যাটেরিয়াল লাগবে 4.5 লাখ টাকা। আগামী বছরে যদি, এটা তো 30,000 এর জন্য করছে, আগামী বছর যদি 50,000 ইউনিট বানায় তাহলে তার ম্যাটেরিয়াল লাগবে 4.5 লাখ টাকার ম্যাটেরিয়াল লাগবে। আবার কি বলছে, ম্যাটেরিয়াল ফর রেন্ট অন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, বলছে রেন্টের জন্য কত টাকার রেন্ট লাগবে? রেন্ট পার ইউনিট কত? 3 টাকা না? জি স্যার। যদি রেন্ট পার ইউনিট 3 টাকা হয়, তাহলে এখানে কত হবে? স্যার 3 টু রেন্ট 90,000। সরি স্যার 50,000। 50,000 না না, পার ইউনিট হচ্ছে 3 টাকা, তাহলে 50,000 আগামী বছর যদি 50,000 ইউনিট করেন তাহলে 1.5 লাখ টাকা না? 1 লক্ষ টাকা স্যার। 1.5 লাখ টাকা, আপনি 1.5 লাখ টাকা, তখন রেন্ট হবে আপনার ফ্যাক্টরি রেন্ট। আচ্ছা আচ্ছা, একটা জিনিস আপনাকে বলি যে এই ফ্যাক্টরি রেন্ট তো মানে ফ্যাক্টরির ভাড়াটা তো ফিক্সড, আপনি ওইখানে রুম ভাড়া নিছেন, এই 90,000 কিন্তু ফিক্সড। 90,000 যদি ফিক্সড হয়, আপনি রুম ভাড়া নিছেন, এখানে যদি 50,000 ইউনিট বানান তাইলেও ভাড়া দিতে হবে 90,000 টাকা। আপনি যদি 30,000 ইউনিট বানান তাইলেও ভাড়া দিতে হবে 90,000। ভাড়া কি কম দিতে পারবেন? না স্যার। রুম ভাড়া তো ফিক্সড। তাহলে 50,000 যদি হয়, তাহলে এই 90,000 কে আপনি কত দিয়ে ভাগ করবেন? 50,000 দিয়ে ভাগ করবেন। তো 50,000 দিয়ে ভাগ করলে এটা কিন্তু ফিক্সড, এটা কি ফিক্সড। তাহলে ফিক্সড যদি হয় অসুবিধা নাই, তাহলে 90,000 কে 50,000 দিয়ে ভাগ করেন, তাহলে 50,000 দিয়ে ভাগ করলে পার ইউনিট কত পড়ে? বাট আপনি বলবেন যে আগামী বছর 50,000 প্রোডাকশন করলে ফ্যাক্টরি রেন্ট 50,000, 90,000 টাকাই লাগবে। কত টাকা লাগবে? 90,000 টাকাই লাগবে, কারণ ফ্যাক্টরি রেন্টটা কি ফিক্সড কস্ট। বুঝছেন? জি স্যার। স্যার ফিক্স কস্ট তো স্যার পার ইউনিটও বের করা উচিত না, বা বের করা প্রয়োজন পার ইউনিট দরকারই নেই। হ্যাঁ, না প্রয়োজন নেই, এখানে মনে হয় পার ইউনিট চায়ও নাই। এখানে বলছে ফর রেন্ট অন দ্য ফ্যাক্টরি বিল্ডিং, মানে ফ্যাক্টরি বিল্ডিং এর রেন্ট কত হবে? 50,000 ইউনিট যদি প্রোডাকশন করেন। আমরা কিন্তু স্যার প্রথমে 30,000 দিয়ে 30,000 এর জন্য আমরা বের করছিলাম 3 টাকা করে পার ইউনিট 2 নাম্বার কোশ্চেনের জন্য। পার ইউনিট ওইখানে চাইছিল, এই জন্য বের করছি, কিন্তু এখন তো আর চায় নাই। এখন বলছে আবার এখানে বলেও দিছে যে ধরে নেন রেন্টটা ফিক্সড। এখন এটা যদি আমাকে এজিউম করতে না বলতো, তারপরেও কিন্তু রেন্ট ফিক্সড, এটা আপনাকে সহজ করে দিছে আর কি, যে রেন্টটা ধরেন ফিক্সড, কিন্তু এটা না বললেও রেন্ট ফিক্সড। বুঝছেন? তার মানে 90,000। আপনি বলবেন কি অ্যানসার হচ্ছে 90,000। As manager in charge of the production cost, explain to president the reason for any difference in the average cost per unit. মানে 2-3 এর মধ্যে কোনো ডিফারেন্স হবে কিনা? হবে তো। আপনার 30,000 ইউনিটের জন্য করলে যা প্রফিট হবে, 50,000 ইউনিটের জন্য করলে তো আপনার প্রফিটটা একটু বেশি হবে। কারণ কি? 50,000 ইউনিটের জন্য আপনার যেগুলা ফিক্সড কস্ট, যেমন এই রেন্ট ফিক্সড কস্ট, এটা তো আপনার বাড়তেছে না, সুতরাং আপনার প্রফিট অটোমেটিক্যালি কি হবে? বেশি হবে। এটা কনসেপচুয়ালি আপনি সলিউশনটা দেখে নিন, একটু কনসেপচুয়ালি অ্যানসার লিখে দিন। বাট অঙ্কটা এখন বলেন, এক হচ্ছে মিসিং ফিগার বুঝছেন কিনা, ইনকাম স্টেটমেন্ট বুঝছেন কিনা, তারপরে এই যে কস্ট পার ইউনিট যেগুলো বলছে এগুলো ক্যালকুলেশনটা বুঝছেন কিনা। এই অঙ্কটা ভালো করে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আপনি মিসিং যত অঙ্ক আছে সব পারবেন।
আশা করি। স্যার এটাতে কত মার্ক থাকবে ইমেতে? 8-10 থাকতে পারে। স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন একটু দ্রুত। স্যার ইনকাম স্টেটমেন্টের না স্যার আরেকটা মেথড ছিল স্যার, আমরা কি স্যার এই একটা করলে হবে? এটা একটু ইজি ছিল স্যার, ওটা একটু কঠিন লাগে। এটাই ঠিক ছিল। এই মেথডই করবেন। ঠিক আছে? কোনো স্যার কোশ্চেন? বুঝি নাই স্যার, আমরা শুধু ট্রেডিশনাল কন্ট্রিবিউশনের মধ্যে একটাই করবো। হ্যাঁ কি বলেন? তো বললাম যে ইনকাম স্টেটমেন্টে ট্রেডিশনাল আছে আর কন্ট্রিবিউশন আরেকটা মাধ্যম আছে, দুইটা আপনি একটাই করবো। এইভাবেই করবেন। ট্রেডিশনাল ফরম্যাটেই করবেন। বলেন আর অন্য আর কোনো কোশ্চেন আছে? স্যার দোয়া করবেন স্যার আমাদের জন্য। হ্যাঁ দোয়া করবেন স্যার। দোয়া তো সবসময় আছে ইনশাআল্লাহ। অবশ্যই ভালো করবেন, পরীক্ষাও ভালো হবে, সবই পারবেন। না পারার কনফিডেন্ট নিয়ে যায়। আমি যদি কালকে নাও থাকি ভালো করে পরীক্ষা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। দেখবেন পরীক্ষা ইনশাআল্লাহ। কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। অল্প কিছু থিওরি পড়ানো বলা হয়েছে, আর হাইলো মেথড, রিগ্রেশন মেথড, আর এই যে কস্ট অফ গুডস সোল্ড ক্যালকুলেশন, এটা দুইভাবে, একটা হচ্ছে সব ফিগার দেওয়া থাকলে, মিসিং ফিগার দেওয়া থাকলে, দুইভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি ক্যালকুলেশন। এই তো, আর তো কিছু না। আর কিছু প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ওগুলা কিছু ক্যালকুলেশন ছিল, মিক্সড কস্ট আইডেন্টিফিকেশন ছিল, এই আর কিছু না। আপনি নিয়মগুলো রিভিশন দিয়ে যান, অঙ্ক পারলে কিছু প্র্যাকটিস করে যান, আদারওয়াইজ দরকার নেই। বাট নিয়মগুলো মাথায় নিয়ে যান, যে কোনো অঙ্ক আসলে যাতে আপনি ওই নিয়মের মধ্যে ফেলে করতে পারেন। আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ফর্মেট। এটা না থাকলে আপনি কিন্তু এই মিসিং ফিগার বের করতে পারবেন। আপনার ফরম্যাট জানা না থাকলে স্যার এই ফাইলটা আমাদের একটু দিয়ে দিন স্যার ক্লাস শেষে। কোনটা? এটা এই এক্সেল ফাইলটা। আচ্ছা এটা দুইটাই দিয়ে দিন। ঠিক আছে, রেখে দিই। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে? সাদিয়া আপনি অ্যাটেন্ডেন্স তো একটাও দেন নাই, দুইটাই দিয়ে দিন। হ্যাঁ দিচ্ছি স্যার, ক্লাসটা শেষ হোক স্যার। আচ্ছা দিয়ে দিন, ওকে স্যার। ইনশাআল্লাহ। আর কিছু বলেন? স্যার আপনাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি স্যার, একটু দেখবেন। জি কি বুঝিনি? তবে আপনাকে মেসেজ দিয়েছি, একটু দেখবেন স্যার। বলেন না এখানে কি মেসেজ দিছে? হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিছে স্যার ও। স্যার আর ওনার মেসেজটা ভালো করে পড়তে দেন না। আচ্ছা এখানে ঠিক আছে, আপনি ওই যে আপনি তো পার্সোনাল মেসেজ দিয়েছেন, এখানে বলবো? আচ্ছা আমি আপনাকে মেসেজ রিপ্লাই দিয়ে দিব না। হ্যাঁ, অফিশিয়াল মেইন কথা হচ্ছে কি, অফিশিয়াল কোনো রেসপন্সিবিলিটি তো আমি নিতে পারবো না। যদি অফিশিয়াল সিস্টেম থাকে তাহলে আমি অবশ্যই আমি সেটা ম্যানেজ করতে পারবো। অফিশিয়াল যদি সিস্টেম না থাকে, সেটা আপনাকে অফিশিয়াল পারমিশন নিয়ে তারপরে আসতে হবে, তাহলে হয়তো ম্যানেজ করা সম্ভব। ঠিক আছে, আপনি অফিসে একটা অ্যাপ্লিকেশন দেন হেড বরাবর, আপনি যদি বা ডিন যদি বা আমি জানি না প্রসেসটা কি, প্রসেসের থ্রুতে যদি অফিশিয়াল অ্যাপ্রুভাল দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি তো অফিশিয়াল সিস্টেম ক্রিয়েট করলে পার্সোনালি নিয়ম এস্টাবলিশ ডেভেলপ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা বাকি আর কোনো কোশ্চেন? প্রসেসটা লিখে দিয়েছি। ওকে স্যার। আদার অন্য কোনো কোশ্চেন? নাইম বলেন। আমাদের এই মেথডটা ছাড়া নাইম যদি কন্ট্রিবিউশন কালকে খুঁজতেছিলেন কেন? নাইম বলেন। স্যার এই ক্লাসের জন্যই স্যার।